আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষে এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরে আসতে পারে। মানে নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে, এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন। কিন্তু মনে করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভিল হান্ট সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারি অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা। বিশেষ করে এই 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর, মানে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর, কেন আওয়ামী লীগ রাস্তায় নামতে পারলো না, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া গেল না, সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী, বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে। অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির, পলাতক শক্তির, এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই। মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই। কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে তিন প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটেছে এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার, প্রশিক্ষিত শুটার ভাড়া করেছে। তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন, কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে, তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে, মানে তিনি তো খুব একটা, মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই ফোরামেই তিনি বক্তৃতা দেন না কেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন, যেখানেই তিনি কথা বলেন না কেন, আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই। তাই আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায়, এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক ব্যথিত হৃদয়ে, কারণ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা। এবং তিনি বলছেন, সরকার প্রধান বলছেন, এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে
সঠিকভাবে চিহ্নিত করা গেছে। এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের মিলে। তারা মিলে দুজনকে চিহ্নিত করেছেন এবং সরকার এখন পর্যন্ত, শুক্রবার ঘটনা ঘটেছে, মঙ্গলবার পেরিয়ে গেছে, আজকে বুধবার, সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে, যেই দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাদির দিকে গুলি করেছেন। ব্যাপক প্রচারণা আছে। ওই জুলকারনাইন সায়েরের বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুইজনই পালিয়ে গেছেন, মানে যেদিন তারা হামলা করেছেন সেদিনই সীমান্ত পেরিয়ে তারা ভারত চলে গেছেন। সরকার স্বীকার করছে না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনাদের সীমান্তে যদি চলে গিয়ে থাকে আমাদেরকে গ্রেফতার করে ফেরত পাঠান। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো। কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের, এবং সরকার বলেছিল তারা অ্যালার্ট করেছে, কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই? তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির ওপর হামলা করে পালিয়ে গেল ভারতে, নাকি সরকার 4 দিন 5 দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে? ডক্টর ইউনূস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে ডক্টর ইউনূস নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট, মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন? তাহলে ডক্টর ইউনূস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে, কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে, তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্ট টেরোরিস্ট আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে। তাহলে 15 মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে, জামিন দিতে মানা করে দিয়ে ঢালাওভাবে কি অ্যাচিভ করলেন, কি অর্জন করলেন, কি স্থিতিশীলতা অর্জন করলেন, আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট টেরোরিস্টদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে, বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকার কিনা নড়ে চড়ে বসেছেন। তারপর তিনি বলছেন, প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন। মানে এখন এটা প্রিয় দেশবাসীর দায়িত্ব হয়েছে যে তরুণদেরকে রক্ষা করতে হবে। তিনি বলছেন, আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি তাহলে রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তিনি বলছেন যে তাদের লক্ষ্য হলো, মানে ফ্যাসিস্টদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। কিভাবে উনি এটা বলেন? মানে উনি মনে করছেন তাহলে কতজনকে ফ্যাসিস্টরা সরিয়ে ফেলে নিজেদের রাজত্ব কায়েম করবে? এই তরুণদের সরিয়ে ফেললেই তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি মনে করেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা তার সরকার, তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না? মানে ফ্যাসিস্টরা একটার পর একটা টার্গেট কিলিং করবেন এবং রাজত্ব কায়েম করে ফেলবেন। এরপরে তিনি বলছেন তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষে এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু। আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম যে ভারত ছাড়াও আর কে কে মদত যোগাচ্ছে ফ্যাসিস্টদের। তখন তিনি বলছেন নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে। আবারও বলছেন এই বন্ধুরা কিন্তু আন্তর্জাতিক বন্ধু, এই বিষয়ে কোনো সন্দেহ রাখবারই অবকাশ নাই। তাহলে নির্বাচন
নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা, আন্তর্জাতিক বন্ধুরা আর সমর্থন জোগাতে পারবে না, সেজন্যই এত তাড়াহুড়া, মানে সেজন্যই এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে, নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি জানে কঠিনতর পরিকল্পনাটা কি, নাকি গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে, আতঙ্কটা আরো চাঙা করতে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কথা বলছেন, নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেলে তখন তিনি বলবেন নিশ্চয়ই এটা সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদেরই কাজ, ফ্যাসিবাদেরই কাজ, এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এর আগে তিনি কিছু জানতেও পারবেন না এবং সেটা বন্ধে কোনো উদ্যোগও নেবেন না। মানে সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশল। ভেবে দেখুন, 15 মাস ধরে কিন্তু এই কৌশলই চলছে। মানে কিছু একটা ঘটে যাবে, তারপর তিনি সকলকে ডেকে বলবেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে যমুনায় ডেকে বলবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে, এবং তখন প্রত্যেকে তার আনুগত্য স্বীকার করে নিয়ে, মানে তার প্রতি আনুগত্য স্বীকার করে নিয়ে, ইউনূস সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে নেবেন। ইউনূস সরকারের অবস্থান আরো শক্ত হবে, মজবুত হবে, আর তিনি ভয় দেখানো অব্যাহত রাখবেন, কিন্তু আগে ওই ঘটনা থামাতে কোনো ভূমিকাই রাখবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের জন্য তার এত চিন্তা বলে এক রকমের প্রকাশ করতে চাইছেন জাতির সামনে, তারা কিন্তু একেবারেই নিশ্চিন্ত নন। রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা, যিনি জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা ছিলেন, বিপি নুরুর দলের, তিনি তো হাদির ওপর হামলার সপ্তাহ দুয়েক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন 50 জনের একটা তালিকা আছে। প্রত্যেক দিন হাদির ঘটনার পর থেকে যেখানে তাকে সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞেস করছে, তিনি আবারও সেই 50 জনের কথা বলছেন। বিজয় দিবসের দিনেও স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি আবারও বলেছেন যে আওয়ামী লীগ 50 জনের তালিকা করেছে এবং তারা আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে। রাশেদ খান প্রশ্ন তুলেছেন যে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, মানে যে প্রশ্ন আমি এতক্ষণ করছিলাম, রাশেদ খান এই তরুণ নেতা তুলছেন, যে আমার প্রশ্ন তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, মানে ইউনূসের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন, এবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2। আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। অন্যদিকে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করেছেন, অন্যদিকে তিনি বলেছেন যে নির্বাচনের প্রার্থীরা যেই তার কাছে অস্ত্রের লাইসেন্স চাইবে তারা তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেবে। তার মানে সরকার কিন্তু একদিকে যেমন বলছে জাতিকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে তরুণ নেতাদের রক্ষা করার জন্য যখন প্রফেশনাল শুটাররা ঘুরে বেড়াচ্ছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রাণ রক্ষা করতে হলে প্রার্থীরা নিজেরাই অস্ত্র নিয়ে ঘুরবে, কাজেই তাদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতে, লাইসেন্স তাড়াতাড়ি করে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। নাহিদ ইসলাম বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেছেন সরকার দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে না, আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। মানে ডক্টর ইউনূসের সরকারের উপর কেউ, তার এই অতি ঘনিষ্ঠ তরুণ নেতারাও কেউ আর ভরসা করতে পারছেন না। তারা বলছেন সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। মানে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন অস্ত্র নেন, অস্ত্র নিয়ে নিজেদের জীবন বাঁচান, আর নাহিদ ইসলাম বলছেন জনগণের মধ্যে সংগঠন গড়ে তুলবেন। তার মানে কি একটা সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন? এই স্বপ্ন তো নাহিদ ইসলামদের, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের পুরনো। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সে কারণে সরকারে বসে তার মন্ত্রণালয়ের টাকা খরচ করে 1010 তরুণ তরুণীকে অস্ত্র প্রশিক্ষণও দিয়ে গেছেন। এখন নাহিদ ইসলাম বলছেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলাম যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। তার মানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে না, নাহিদ ইসলাম বলছেন যে বাংলাদেশের পুরো পরিস্থিতিটাই এমন হয়েছে যে সরকার ও পুলিশের উপর নির্ভর করে কারো নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব নয়। কাজেই একটা বিপজ্জনক পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটা তো নিশ্চিত,
সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু আপনারা ঐক্য ছেড়ে দিলেই পলাতক শক্তি ঢুকে পড়বে, চলে আসবে, ফ্যাসিস্ট টেরোরিস্টরা গভীর ষড়যন্ত্র করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তা ঠেকিয়ে দেব, এসব বলে এই নিরাপত্তাহীনতার পরিবেশ শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারবেন কিনা, মানে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন কিনা, এবং উৎসব মুখর তো দূরের কথা, আতঙ্ক কাটিয়ে উঠে নির্বাচনটা অনুষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবেন কিনা, তার বরং সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত 16 মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, তা হলো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি কথায় জটিল বাস্তবতা ঢাকার চেষ্টা। এবারের মহান বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অধ্যাপক ইউনূসের ভাষণটি অত্যন্ত আবেগপ্রবণ, উচ্চাকাঙ্ক্ষী এবং আদর্শিক, কিন্তু আমাদের বিশ্লেষণ হলো ভাষণটি গত 16 মাসের ইউনূস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের উপর বিছানো একটি সূক্ষ্ম চাদর মাত্র। যখন তার কথার প্রতিটি শব্দকে তার সরকারের নেওয়া পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দেখি, তখন স্ববিরোধিতার একটি বিশাল দেয়াল সামনে এসে দাঁড়ায়। মনে হচ্ছে এক হাতে তিনি গণতন্ত্রের ফুল তুলে দিচ্ছেন আর অন্য হাতে নিজেই সে ফুলের বাগান নষ্ট করছেন। 2 বছর ধরে বিজয় দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান জাতীয় প্যারেড বন্ধ করে রেখে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোকে অনাদরে অবহেলায় ফেলে রেখে অন্তর্বর্তী সরকারের আয়োজনে গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে। অধ্যাপক ইউনূস যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, দেশের নিরাপত্তার কথা বলে গলা ফাটাচ্ছিলেন, তখন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার খবর গণমাধ্যমের হেডলাইনে শোভা পাচ্ছে। একদিন আগে সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনে আরো একজন সাংবাদিককে জেলে ঢোকানোর পর অধ্যাপক ইউনূস মানবাধিকারের জয়গান গাইতে হাজির হয়েছিলেন টিভির সামনে। অধ্যাপক ইউনূস যখন আবারও ঐতিহাসিক নির্বাচনের স্বপ্নে বিভোর, তখন নারায়ণগঞ্জের একটি আসনে বিএনপির একজন প্রার্থী নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। একাধিক সূত্রের খবর হলো 3টি রাজনৈতিক দলের কাছে তাদের কমপক্ষে 40 জন নেতা নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন, কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার ঠিক কি করছে? যেমন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, জেল পলাতক জঙ্গিদের ধরবে কি না তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। ফলে ডক্টর ইউনূসের ধান বানতে শিবের গীত শুনে ভোটের আগে বাড়তে থাকা মানুষের সংখ্যা কাটছে না সহসাই। সে কারণে কি সরকার কিংস পার্টির নেতা নিরাপত্তার জন্য আর সরকারের উপর ভরসা করছেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূস 16 ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন। খুবই ভালো কথা। মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল, এটা বাঙালির জাতীয় অহংকার। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের গত 16 মাসের রেকর্ড কি প্রমাণ করে? তারা সেই চেতনার ধারক ও বাহক হিসেবে কাজ করছে, নাকি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য সহায়তা করছে? এই প্রশ্ন কেন উঠছে, তার জন্য 2টি গণমাধ্যমের 2টি খবরের শিরোনাম তুলে ধরা যাক। 15 ডিসেম্বর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, পরপর 2 বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার। 16 ডিসেম্বর দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম হলো, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুরের চিহ্ন, সংস্কারের উদ্যোগ নেই। রিপোর্টটিতে বলা হয়েছে, সারা দেশে ভাঙচুর হওয়া মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনায় 1 বছরও সংস্কার হয়নি, নেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবও। তার চেয়ে লেটেস্ট একটি খবরের শিরোনাম হলো, বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন, বিজয়ের দিনে কাঁদলো পরিবার। দর্শক, অধ্যাপক ইউনূস যখন আশিক চৌধুরীর বন্দনায় প্যারাট্রুপ দিয়ে বিশ্ব রেকর্ড করার মতো, তার আগে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দর্শক, বিগত বছরগুলোতে ডিসেম্বর মাস এলেই রাজধানী সহ পাড়া মহল্লায় একটা উৎসবের আমেজ দেখা যেত। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরো ঢাকা উৎসব মুখর থাকতো। কিন্তু অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পরে পরিস্থিতি রাতারাতি পাল্টে যায়। গত 2 বছর ধরে বিজয় দিবসে সেই দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না।
জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজের মতো বড় কর্মসূচিগুলো স্থগিত রাখা হয়েছে। প্রথম বছরে বলা হলো নিরাপত্তার কারণে কুচকাওয়াজ স্থগিত। এ বছরও সেই একই অজুহাত। 16ই ডিসেম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় কুচকাওয়াজ হচ্ছে না, কেবল রাজধানীতে নয়, জেলা উপজেলা পর্যায়ে নাকি কুচকাওয়াজ বন্ধ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বড় কেন্দ্রীয় সমাবেশের পরিবর্তে বিজয় দিবসের মূল মন্ত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তারা নাকি চাইছে বিজয় দিবস যেন ঢাকা কেন্দ্রিক উৎসব না থেকে দেশব্যাপী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। এটাকে কি বলা যায়? খুব চমৎকার যুক্তি। ঢাকাকে নিরাপদ করতে পারছেন না, তাই অনুষ্ঠান বন্ধ করে দিলেন। এটা যেন এমন আপনার দাঁত ব্যথা আর আপনি ব্যথা দূর করার জন্য মাথাটাই কেটে ফেললেন। একদিকে বলা হচ্ছে নিরাপত্তা নেই, তাই জাতীয় প্যারেড বন্ধ, আর অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে। জাতীয় প্যারেড বন্ধ, কিন্তু গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বিশ্ব রেকর্ড করা কি এখন বেশি জরুরি হয়ে গেল? এই প্যারাট্রুপার শোর জন্য প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে। এতে কি প্রশাসনিক ব্যয় কমছে? এটা কি সেই নিরাপত্তার অজুহাতকে হাস্যকর করে তুলছে না? অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধের কথা বলছেন, অথচ তার 16 মাসের শাসনামলে বিজয় দিবসের জৌলুস কমে যাওয়ায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন শিল্পকলা একাডেমিতে 2019 থেকে 2023 সাল পর্যন্ত যেখানে 6 থেকে 7টি অনুষ্ঠান হতো, সেখানে 2025 সালে তা কমে 3টিতে নেমে এসেছে। গত 16 মাসে বহু মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা হলেও তার একটিরও কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন তিনি দেশে উৎসবমুখ নির্বাচন চান এবং মানুষজনের সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে, সেটা তিনি চান। কিন্তু তফসিল ঘোষণার পর থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অধ্যাপক ইউনূসের এই কথাগুলোকে রূপকথার গল্প বলা হলে কি সেটি বাড়িয়ে বলা হবে? কারণ বাস্তবতার ময়দানে কি ঘটছে চলুন একটু দেখে আসি। আমরা নারায়ণগঞ্জ 5 আসনের দিকে তাকাই। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ মাসুদুজ্জামান। তিনি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। মাসুদুজ্জামান সাহেব ব্যাপক গণসংযোগ শুরু করেছিলেন এবং মানুষের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছিলেন। তিনি বলেছিলেন তার মনে হয়েছিল ভোটারদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হঠাৎ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নিরাপত্তার ইস্যুর কারণে। তিনি নিজে বলছেন সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। তিনি আরো বলেছেন এর বাইরেও আরো কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা তিনি বিশদভাবে বলতে চান না। দর্শক, সরকার যখন উৎসবমুখ নির্বাচনের কথা বলছে, তখন একজন জনপ্রিয় প্রার্থী স্রেফ নিজের ও পরিবারের নিরাপত্তার ভয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন। তিনি সাহস করে বলতেও পারলেন না ঠিক কি কারণে ভয় পাচ্ছেন, শুধু বলেন পরিবেশটাই নেগেটিভ। সবার আগে পরিবার এবং নিরাপত্তা, তার এই কথাটি অধ্যাপক ইউনূসের পুরো বক্তব্যের মুখে সপাটে চপেটাঘাত। যদি পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একজন প্রার্থীকে গণমানুষের প্রত্যাশা মাটি করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়, তাহলে কিভাবে অধ্যাপক ইউনূসের আমলে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হলো? যদি নির্বাচনে দাঁড়ানোর আগে নিরাপত্তার অভাব বোধ হয়, তাহলে নির্বাচনের দিন সাধারণ ভোটাররা কি অনুভব করবে সে প্রশ্ন থেকেই গেল। দর্শক, নির্বাচনে অংশ নিচ্ছে এমন 3টি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে জানা গেছে দল 3টির কমপক্ষে 40 জন নেতা তাদের হাই কমান্ডের কাছে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছে। নিরাপত্তার শঙ্কার ব্যাপকতার কথা দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে সরকারকেও জানানো হয়েছে। সরকার নির্বাচনের সময় অস্ত্র ও দেহরক্ষী রাখার লাইসেন্স দেওয়ার জন্য নীতিমালা জারি করেছে, কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী মনে করেন সামাজিক নিরাপত্তার পরিবেশ নষ্ট করার পেছনে বর্তমান সরকারের নির্লিপ্ততা ও তাদের অনুগত মব বাহিনীর সন্ত্রাস বড় দায়ী। সামাজিক নিরাপত্তা না থাকলে আগ্নেয়াস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। দর্শক, নিরাপত্তার এই ভঙ্গুর দশা শুধু মাসুদুজ্জামানের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। মানবাধিকার সংগঠন HRSS এর তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরে অন্তত 96টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 12 জন নিহত ও 874 জন আহত হয়েছেন।
একই মাসে 20টি গণপিটুনি ও মব সহিংসতায় 16 জনকে হত্যা করা হয়েছে। দর্শক, নিরাপত্তার এই অবস্থা এতই ভালো যে সরকারের মিত্ররা এখন আর সরকারের উপর ভরসা করতে পারছেন না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ও পুলিশের উপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, 5ই আগস্টের পরবর্তী সময় নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলেন যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন সরকারের কিংস পার্টির এই নেতা। তিনি ইঙ্গিতটা দেওয়ার কিছুক্ষণ পরে অধ্যাপক ইউনূস শোনালেন বাংলাদেশে বসে গণতন্ত্রের রূপ কথার গল্প। অধ্যাপক ইউনূস বলছেন, জনগণ যেন সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে, কিন্তু একদিন আগেই সরকারের সমালোচনা করার অপরাধে জেলে ঢুকানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্ন মতের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী অধ্যাপক ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিকদের উপর কমপক্ষে 294টি আক্রমণ ও হয়রানির ঘটনা ঘটেছে। এর মধ্যে 2025 সালে 62টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পেশাদার সাংবাদিকদের এমন ভাবে কোণঠাসা করার পর সরকার কিভাবে বাক স্বাধীনতার কথা বলতে পারে? সমালোচনাকারীদের জেলে ভরার যে অভিযোগ, তার সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে প্রমাণিত। সরকার একদিকে মানবাধিকারের সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে সমালোচনা করার অপরাধে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অধ্যাপক ইউনূস তার ভাষণে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের কথা বলছেন, কিন্তু তার সরকারি মত প্রকাশের স্বাধীনতা হরণ করে স্বৈরাচারী শাসনের স্মৃতি উস্কে দিচ্ছে। এটা কি বাগাড়ম্বর নাকি সুস্পষ্ট ভণ্ডামি? দর্শক, গত 16 মাসে যতবারই দেশে ভয়াবহ সন্ত্রাসী কিংবা মবের ঘটনা ঘটেছে, ততবারই অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সরকার কাউকে ছাড় দিবে না। ওসমান হাদির উপর ভয়াবহ আক্রমণের পরও অধ্যাপক ইউনূস একই বুলি আওড়ালেন, যেখানে তার পুলিশ বাহিনীর কাছে সন্দেহভাজন আসামিদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই। তবে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কিংবা প্রধান সন্দেহভাজন ধরা না পড়লেও অধ্যাপক ইউনূস আওয়ামী লীগ ও তার বিদেশি মিত্রদের দিকে ইঙ্গিত করেছেন। সরকারের সর্বোচ্চ মহল থেকে এমন স্পষ্ট ইঙ্গিত আসার পর আসল অপরাধী আদৌ ধরা পড়বে কিনা বা সরকারের আদৌ তাদের ধরার জন্য কোনো আগ্রহ আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। আবার নির্বাচন অনুষ্ঠান করা যাদের আসল দায়িত্ব, সেই ইসি বলছে এমন আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। যদিও নারায়ণগঞ্জের প্রার্থী সরে যাওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে শরণার্থীকালের ভয়াবহ নিরাপত্তা সংকটের আশঙ্কা দেখা দিতে পারে নির্বাচনের আগে। অধ্যাপক ইউনূস তার ভাষণে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান। কিন্তু প্রশ্ন হলো, যখন একজন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তা ভীতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তখন 12 জন রাজনৈতিক কর্মী নভেম্বরে নিহত হন এবং যখন দেশের 60% বেশি মানুষ আইন শৃঙ্খলায় অসন্তুষ্ট থাকে, তখন মানুষ কিভাবে নির্ভয়ে ভোট দিবে? এই ভাষণ আসলে একটি কন্ট্রোলড ন্যারেটিভ, যেখানে বাস্তবতার চেয়ে আশ্বাসের ওজন অনেক বেশি। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।